সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে বা এসএসসি বা নবম দশম শ্রেণী আজকে আমরা নতুন বইয়ের পঞ্চম অধ্যায় ইতিহাস পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। বাট প্রতিটা অধ্যায় আমরা শুরু করার আগে তোমাদেরকে একটা কন্ডিশনের কথা বলা হয় যে প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করতে হবে, প্রতিটা শব্দ কি বোঝাতে চাইছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আর যেগুলো ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আন্ডারলাইন করতে হবে এবং তার সাথে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নোট করে রাখতে হবে এবং একা যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোকে আমরা ঘুরে ফিরে প্রশ্ন করব, নিজেরা প্রশ্ন করবে, নিজেরা উত্তর করবে। যতবার ঘুরে ফিরে প্রশ্ন করা যায়, যতগুলো করা যায়, একটা লাইনে 3-4টা প্রশ্ন থাকে, তো সেভাবে ঘুরে ফিরে আমরা প্রশ্ন করব। চলো শুরু করি। প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইতিহাস। দেখো, এখানে আমাদের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল ও সেন আমলের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছিল। তাহলে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় প্রথমে ছিল মৌর্য, তারপরে শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল, সেন আমলে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছিল। জন ইতিহাসের পাঠ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। জন ইতিহাসের পাঠ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রাচীনকালের জন্য ইতিহাসের উপাদান বিস্তৃত থাকে তার চিত্রকলা, ভাস্কর্য, সাহিত্য, লোকাচার সূত্রের মধ্যে। এ অধ্যায়ের শেষে আমরা যা যা শিখব, আর এখানে যে টপিকসগুলো দেখছো এই টপিকসগুলো থেকে সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন আসে খ, গ এবং ঘ নম্বরের জন্য। তো ফার্স্ট টাইমে দেখো, একটু দেখাই। 1 নম্বরটা আছে, দেখো, প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বর্ণনা করতে পারবো। এটা এসেছে কিনা দেখো। দেখো, প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থা বর্ণনা করতে কতবার এসেছে? ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড 20, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড 19 সালে। অনেকগুলো সালে এসেছে, তার মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। এটা অবশ্যই ভালো করে আরো পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্স একটা মেন টপিকস। অনেকে কিন্তু জানি না, এগুলো বিষয় আইডিয়াই নেই। প্রাচীন বাংলার শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা বর্ণনা করতে পারবো। দেখো, 2 নম্বর, প্রাচীন বাংলার চিত্রকল্প, স্থাপত্য, চিত্রকলা বর্ণনা করতে পারবো। এটা চট্টগ্রাম বোর্ড 19 সালে এসেছে। 3 নম্বরটা দেখো, প্রাচীন বাংলা ভাষা সাহিত্যের উদ্ভব বিকাশ ব্যাখ্যা করতে পারবো। 3 নম্বর হচ্ছে প্রাচীন বাংলার ভাষা সাহিত্য উদ্ভব বিকাশ ব্যাখ্যা করতে পারবো। এটা কোনো বোর্ড পরীক্ষা আসেনি। তারপরে প্রাচীন বাংলা ধর্ম, আচার অনুষ্ঠান, উৎসব, রীতিনীতি, জনগণের প্রদর্শিত মূল্যবোধ ও বিশ্বাস ব্যাখ্যা করতে পারবো। প্রাচীন বাংলা আর্থসামাজিক সাংস্কৃতিক চর্চা, তৎকালীন গুরুত্বপূর্ণ রাজবংশ সময়ের অবদান সম্পর্কে বর্ণনা করতে পারবো। ইতিহাস চর্চার মাধ্যমে প্রাচীন বাংলা আর্থসামাজিক সাংস্কৃতিক জীবনের উদ্ভব ও বিকাশ বর্ণনা করতে পারব। প্রাচীন বাংলার সমাজ, অর্থনীতি, সংস্কৃতি। প্রাচীন বাংলার সামাজিক জীবন নিয়ে আলোচনা। দেখি, মৌর্য শাসনের পূর্বে বাংলার অধিবাসীদের মধ্যে তেমন কোনো রাজনৈতিক পরিচয় গড়ে ওঠেনি। এই সময়ে সমাজ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। এক একটা সমাজ এক এক গোত্রে বিভক্ত ছিল। মৌর্য শাসনের পূর্বে বাংলা আদিবাসীদের মধ্যে কোনো রাজনৈতিক পরিচয় গড়ে ওঠেনি। রাজনৈতিক বিষয় বলে কিছু বুঝতো না। আর্য পূর্ব কিছু কিছু ধর্মচিন্তা বা দর্শন পরবর্তী সময়ে বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবন ছড়িয়ে পড়ে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো
বলেছে আর্য পূর্ব কিছু কিছু ধর্ম চিন্তা দর্শন পরবর্তী সময়ে বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে ছড়িয়ে পড়ে। বাংলার ধর্মীয় জীবন এবং সাংস্কৃতিক জীবনে কিছু কিছু বিষয় ছড়িয়ে পড়ে। এগুলোর মধ্যে রয়েছে কর্মফল, মানুষ যে কেমন কর্ম করবে সেটা ফল। দেখো, জন্মান্তরবাদ, যোগ সাধনা ইত্যাদি এই বিষয়গুলো। এই যুগে অনেক সামাজিক প্রথা ও আচার আচরণের প্রভাব পরবর্তী সময়ে বাংলার সমাজ জীবনে লক্ষ্য করা যায়। যেমন অতিথিদের পান সুপারি খেতে দেওয়া, গীত গাওয়া মানে গান গাওয়া এক ধরনের গান, বিয়েতে গায়ে হলুদ দেওয়া, শাড়ি পরা, মেয়েদের কপালে সিঁদুর দেওয়া ইত্যাদি। এগুলো তো বর্তমানে চলছে, হয়ে থাকে এই বিষয়গুলো। তার ভিতর কি কি চলছে দেখো, অতিথিদের পান সুপারি খেতে দেয়, গীত গাওয়া মানে গান গাওয়া এক ধরনের, বিয়েতে গায়ে হলুদ দেওয়া এটা চলে, শাড়ি পরা, মেয়েদের কপালে সিঁদুর দেওয়া এটা হিন্দু সমাজে চলে, আসলে এগুলো চলছে। মুসলিম সমাজে এই যে এইগুলো গায়ে বিয়েতে গায়ে হলুদ দেওয়া, শাড়ি পরা, গীত মানে গান গাওয়া তো আছে, অতিথিদের পান সুপারি খেতে দেওয়া আগে প্রচলিত ছিল, এখনো আছে মোটামুটি কয়েকটা এলাকায়। আর্যভাষী ব্রাহ্মণ সমাজে জাতিভেদ প্রথা অত্যন্ত ব্যাপক ছিল। আর্যভাষী ব্রাহ্মণ সমাজে, আর্যভাষী ব্রাহ্মণ সমাজে তাহলে জাতিভেদে প্রথা অত্যন্ত ব্যাপক ছিল। প্রথাগুলো অত্যন্ত ব্যাপক ছিল কোথায়? আর্যভাষী ব্রাহ্মণ সমাজে। কোন সমাজে? ব্রাহ্মণ সমাজে। তারা দীর্ঘদিন বাংলায় বসবাস করার ফলে এখানে এ ব্যবস্থা চালু হয়। তখন হিন্দুদের মধ্যে তখন হিন্দুদের মধ্যে কি কি ছিল? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি বর্ণের বিভাজন ছিল। তাহলে হিন্দুদের মধ্যে কয়টি বর্ণের বিভাজন ছিল? চারটি বর্ণের বিভাজন ছিল। বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিন্দুদের মধ্যে কয়টি বর্ণের বিভাজন ছিল? হিন্দুদের মধ্যে চারটি বর্ণের বিভাজন ছিল। একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাদের প্রত্যেকের নির্দিষ্ট পেশা ছিল। অধ্যয়ন, অধ্যাপনা, পূজা পার্বণ করা এগুলো ছিল ব্রাহ্মণদের নির্দিষ্ট কর্ম। অধ্যয়ন মানে লেখাপড়া করা, অধ্যাপনা, পূজা পার্বণ করা এগুলো ছিল ব্রাহ্মণদের নির্দিষ্ট কর্ম। তারা সমাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করত। তাহলে সমাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করত কারা? ব্রাহ্মণরা। কারা বলে দিন? ব্রাহ্মণরা। এই ব্রাহ্মণরা সমাজের সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ করা। ক্ষত্রিয়দের পেশা ছিল কি? যুদ্ধ করা। আর অধ্যয়ন করা, অধ্যাপনা বা পূজা পার্বণ করা, আর এগুলোই ছিল ব্রাহ্মণদের নির্দিষ্ট কর্ম, প্রধান কাজ। তারা সমাজের সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করত, কারা? ব্রাহ্মণরা। আর ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ করা, শুধুমাত্র যুদ্ধ করবে। বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা। যারা বৈশ্য ছিল তারা ব্যবসা বাণিজ্য করত, যারা ব্যবসা বাণিজ্য করত তাদেরকে বলা হতো বৈশ্য। সবচেয়ে নিচু শ্রেণীর শূদ্ররা, সাধারণত সবচেয়ে নিচু শ্রেণী ছিল কারা? শূদ্ররা। তাহলে সবচেয়ে নিচু শ্রেণী ছিল কারা? শূদ্ররা। কারা ছিল? শূদ্ররা। সাধারণত তারা কি করত? কৃষিকাজ, মাছ শিকার, অন্যান্য ছোট কাজ করত, ছোটখাটো কাজ করত। এগুলো বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো খুব ভালো করে পড়বা। ব্রাহ্মণ ছাড়া বাকি সব বর্ণের মানুষ একে অন্যের সাথে মেলামেশা করত। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।